এক একাকী ছেলের গল্প যার জীবনে কেউ ছিল না, না পরিবার, না বন্ধু, না কোনো আপনজন। নিজের কষ্ট বলার মতো তার কাছে কেউ ছিল না। একদিন হঠাৎ সে এক পুরনো কবরস্থানে চলে গেল। সেখানে বসে সে নিজের সব দুঃখ খুলে বলতে শুরু করল। কিন্তু সে এটা জানত না যে সে একা কথা বলছিল না, কারণ সেই কবরস্থানে অনেক বছর ধরে এক জিন মেয়ে থাকত, যে কারো সাথে কথা বলতো না। কিন্তু সেই রাতে প্রথমবারের মতো সে ওই ছেলেটির কথা শুনছিল। ধীরে ধীরে তাদের কথা বলা শুরু হলো। কে তুমি? আমি এখানে থাকি, আপনার সাথে কথা বলে, হ্যাঁ, ভালো লাগে। আমারও। আর সেখান থেকেই শুরু হলো এক অদ্ভুত সম্পর্ক, যেখানে ভয় ছিল না, ছিল শুধু অনুভূতি। ছেলেটি প্রথমবারের মতো অনুভব করল যে কেউ তাকে বুঝছে, আর জিন মেয়েটি অনেক বছর পর প্রথমবারের মতো অনুভব করল যে সে আর একা নয়। আমরা দুজনেই একরকম। হ্যাঁ, কিন্তু এখন তুমি আছো। তখনই এক রাতে জিন মেয়েটি ছেলেটিকে বলল, আমার সময় শেষ হয়ে আসছে। এরপর কি হলো? কেন হঠাৎ জিন মেয়েটি এমন কথা বলল? আর শেষ পর্যন্ত তাদের এই অসম্ভব ভালোবাসার কি পরিণতি হল? প্রিয় বন্ধুরা, এটা জানার জন্য পুরো গল্পটি দেখতে থাকুন। শহরের ভিড়ভাট্টা থেকে দূরে এক পুরনো কবরস্থান ছিল। এমন এক কবরস্থান যার সম্পর্কে মানুষ শুধু ফিসফিস করে কথা বলত। দিনের বেলাতেও সেখানে যেতে মানুষ ইতস্তত করত, আর রাতের বেলা তো ওই জায়গার নাম নেওয়াও অমঙ্গলজনক মনে করা হতো। বলা হতো সেখানে শুধু নিস্তব্ধতা থাকে না, বরং কিছু অসম্পূর্ণ গল্পও ঘুরে নাড়ায়। সেই শহরে আরিফ নামে এক ছেলে থাকত। আরিফের জীবনও কোনো অসম্পূর্ণ গল্পের চেয়ে কম ছিল না। তার বয়স ছিল মাত্র ২২ বছর, কিন্তু তার চোখে সেই ক্লান্তি ছিল যা সাধারণত বয়সের শেষ প্রান্তে দেখা যায়। ছোটবেলাতেই তার বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেই দিনের পর যেন তার পৃথিবী শেষ হয়ে গেল। শুরুতে কিছু আত্মীয় তাকে নিজের কাছে রেখেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই দায়িত্ব ধীরে ধীরে বোঝা হয়ে গেল, এবং একদিন তাকে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো যে এখন তুমি নিজের কথা নিজে ভাবো। সেই দিনের পর আরিফ সত্যি একা হয়ে গেল। সে শহরের এক প্রান্তে এক ছোট ভাঙাচোরা কুড়ে ঘরে থাকতে লাগল। সারাদিন মজুরি করত, ইট বইত, বোঝা বইত, আর বিনিময়ে শুধু এটুকুই টাকা পেত যাতে সে বেঁচে থাকতে পারে। কিন্তু আসল কষ্ট শরীরের ক্লান্তি ছিল না, আসল কষ্ট ছিল মনের শূন্যতা। সারাদিন সে মানুষের মাঝেই থাকত, কিন্তু তবুও একা থাকত, কারণ তার নিজের বলতে কেউ ছিল না। এমন কেউ ছিল না যার সাথে সে প্রাণ খুলে কথা বলতে পারে, যার সামনে সে কাঁদতে পারে, বা যে কিছু না বলেই তার কষ্ট বুঝতে পারে। রাতে যখন সে নিজের কুঁড়ে ঘরে ফিরত, তখন চারদিকে শুধু নীরবতা থাকত, আর সেই নীরবতার মাঝে তার স্মৃতিগুলো তাকে ঘিরে ধরত। মায়ের হাসি, বাবার কণ্ঠস্বর, আর সেই ছোট ঘরটা যা এখন শুধু তার স্মৃতিতেই বেঁচে ছিল। কখনো কখনো সে নিজেকে প্রশ্ন করত, আমার জীবনের কি এটাই মানে? কিন্তু উত্তর সবসময় নীরবতাই আসত। একদিন তার মন এতটাই ভারী হয়ে গেল যে সে কাজে যাওয়াও ছেড়ে দিল। সে এমনি শহরের গলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগল, কোনো গন্তব্য ছাড়া, কোনো কারণ ছাড়া। হাঁটতে হাঁটতে সে জানতেই পারল না কখন তার পা শহরের সেই পুরনো কবরস্থানের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছিল, আকাশে হালকা অন্ধকার ছাতে শুরু করেছিল। কবরস্থানের বাইরে দাঁড়িয়ে সে এক মুহূর্তের জন্য ভাবল, আমার কি ভেতরে যাওয়া উচিত? কিন্তু তারপর সে নিজেকে বলল, ভয়ের কি আছে, আমার কাছে হারানোর মতো আর বাকি আছে। আর সে ভেতরে চলে গেল। ভেতরের পরিবেশ ছিল একেবারেই আলাদা। হাওয়া ছিল ঠান্ডা, গাছের ডালগুলো ধীরে ধীরে দুলছিল, আর চারদিকে ছড়িয়ে থাকা পুরনো কবরগুলো যেন কোনো এক নীরব গল্প শোনাচ্ছিল। আরিফ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এক কোণায় পৌঁছে গেল, যেখানে একটা পুরনো ভাঙা কবর ছিল। সে সেখানেই বসে পড়ল। প্রথমবারের মতো সে সেই নিস্তব্ধতায় এক অদ্ভুত শান্তি অনুভব করল, যেন এই জায়গাটা তাকে বুঝছে, যেন এখানে কেউ তাকে বিচার করছে না। সে ধীরে ধীরে বলতে শুরু করল। এক ফোঁটা জল তার চোখ থেকে গড়িয়ে সেই মাটিতে পড়ল যেখানে সে বসেছিল। কিছুক্ষণ সে এভাবেই কাঁদতে থাকল, এবং তারপর ধীরে ধীরে বলল। তার শব্দগুলো হাওয়ায় মিশে গেল। কিন্তু সে জানত না যে সেই জনমানবহীন কবরস্থানে সে সত্যি একা ছিল না। তার প্রতিটা কথা কেউ শুনছিল, কেউ একজন যে অনেক সময় ধরে নীরব ছিল। কিন্তু আজ প্রথমবারের মতো আরিফের কণ্ঠস্বর সেই নীরবতাকে ছুঁয়ে দিয়েছিল। হাওয়া হঠাৎ কিছুটা বেড়ে গেল, গাছের পাতাগুলো খসখস করতে লাগল, এবং আরিফ অজান্তেই অনুভব করল যেন কেউ তার খুব কাছে দাঁড়িয়ে আছে।
সে ধীরে ধীরে পিছন ফিরে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে হালকা ঘাবড়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলে নিয়ে বলল, হয়তো এটা আমার মনের ভুল। সে আবার বসে পড়ল, কিন্তু এখন পরিবেশ বদলে গিয়েছিল। নীরবতা আগের মতো ছিল না, তাতে কিছু একটা ছিল, কিছু না বলা কথা, কিছু অসম্পূর্ণতা, যা তাকে নিজের দিকে টানছিল। সেই রাতে আরিফ অনেকক্ষণ সেখানেই বসে থাকল, এবং যাওয়ার সময় সে আরও একবার সেই কবরের দিকে তাকাল, যেন সে কাউকে বিদায় জানাচ্ছে, অথবা যেন সে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছে। আর সত্যি বলতে সে নিজেও জানত না যে সে পরের রাতে আবার সেখানেই আসতে চলেছে, কারণ এখন তার একাকিত্ব একটা জায়গা খুঁজে পেয়েছিল, আর হয়তো সে সেখানে কাউকে খুঁজে পেতে চলেছিল যে তার জীবন বদলে দেবে। পরের রাতে আরিফ নিজেকে আটকে রাখতে পারল না। সারাদিন সে কাজ করার চেষ্টা করল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সব সময় তার মাথায় সেই কবরস্থান ঘুরছিল, সেই ভাঙা কবর আর সেই অদ্ভুত শান্তি। সে বুঝতে পারছিল না যে সেই জায়গার প্রতি তার এত টান কেন হচ্ছে। যেখানে মানুষ ভয় পায় সেখানে সে কেন শান্তি পাচ্ছিল। সন্ধ্যা নামতেই তার পা নিজে থেকেই আবার সেই দিকে এগিয়ে গেল। আজ হাওয়া আরও বেশি ঠান্ডা ছিল, আকাশে মেঘ জমেছিল, আর চাঁদও অর্ধেক দেখা যাচ্ছিল। কবরস্থানের গেটে পৌঁছে সে এক মুহূর্তের জন্য থেমে ভেতরে তাকাল। মনে হালকা ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত টান। সে ধীরে ধীরে ভেতরে চলে গেল। আজ রাস্তাটা তার কাছে আগের চেয়ে বেশি চেনা মনে হচ্ছিল, যেন সে এই জায়গাটাকে চিনতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সে আবার সেই কবরের কাছে পৌঁছে গেল। সে বসে পড়ল আর কিছুক্ষণ চুপ থাকল। আজ সে আগের মতো কাঁদছিল না, শুধু নীরবতা অনুভব করছিল। তারপর সে ধীরে ধীরে বলল, আমি আবার এসে গেছি। তার কণ্ঠে এক হালকা হাসি ছিল, যেন সে নিজের কারুর সাথে কথা বলছিল। জানি না কেন, কিন্তু এখানে এসে মনে হয় যেন কেউ আমাকে বোঝে। হাওয়া ধীরে ধীরে চলছিল, গাছের পাতাগুলো আবার খসখস করতে লাগল। আরিফ চোখ বন্ধ করে নিল। আজ আমি সারাদিন কারো সাথে কথা বলিনি, কিন্তু এখন আমার ততটা খারাপ লাগছে না। হয়তো এই জন্য যে আমি জানি আমি এখানে আসতে পারি। তার কণ্ঠস্বর এখন কিছুটা আবেগপ্রবণ হয়ে গেল। তুমি যদি সত্যি থেকে থাকো, তবে শুধু আমার কথাগুলো শুনে নিও। আর তখনই একটা খুব ধীর নরম কণ্ঠস্বর তার কানে পৌঁছল, আমি শুনছি। আরিফের হৃৎপিণ্ড যেন থমকে গেল। সে তৎক্ষণাৎ চোখ খুলল এবং চারদিকে দেখতে লাগল। কে? তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে দাঁড়িয়ে চারদিকে দেখল। প্রতিটা কবর, প্রতিটা গাছ, প্রতিটা কোণ, সবকিছু আগের মতোই ছিল, জনমানবহীন, ফাঁকা। হয়তো আমি ভুল শুনেছি, সে নিজেকে বলল। কিন্তু যেই সে আবার বসতে গেল, আবার সেই একই কণ্ঠস্বর এলো, তুমি ভুল নও। এবার কণ্ঠস্বর কিছুটা পরিষ্কার ছিল, আর আরিফ পুরোপুরি ভয় পেয়ে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। কে আছো? সামনে এসো, সে সাহস সঞ্চয় করে বলল। কয়েক সেকেন্ড শুধু নীরবতা। তারপর তার সামনে হাওয়া যেন হালকা চমকাতে লাগল, যেন কেউ অন্ধকারে একটা ছোট্ট আলো জ্বেলেছে। সে আলো ধীরে ধীরে আকার নিতে লাগল, আর তারপর তার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। আরিফের চোখ বড় হয়ে গেল। সেই মেয়েটিকে মানুষের মতোই দেখাচ্ছিল, কিন্তু তার চারদিকে একটা হালকা চমক ছিল। তার মুখটা খুব শান্ত ছিল, খুব সুন্দর, কিন্তু তার চোখে একটা গভীর কষ্ট লুকিয়েছিল, এমন কষ্ট যা হয়তো বছরের পর বছর ধরে জমে আছে। আরিফ কিছুই বলতে পারল না, সে শুধু তার দিকে তাকিয়ে রয়ে গেল। ভয় পেও না, মেয়েটি ধীরে থেকে বলল। তার কণ্ঠে এক অদ্ভুত কোমলতা ছিল, যেন খুব আপন কেউ কথা বলছে। আরিফ অনেক কষ্টে জিজ্ঞাসা করল, তুমি কে? মেয়েটি কিছু মুহূর্ত তার দিকে তাকাল, তারপর হালকা হাসল। তুমি রোজ এখানে আসো, নিজের কথা বলো, আমি সেই যে তোমাকে শুনি। আরিফের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল। মানে, তুমি মানুষ নও? সে ধীরে থেকে জিজ্ঞেস করল। মেয়েটির হাসি হালকা ম্লান হয়ে গেল। আমি কখনো ছিলাম। তার উত্তর শুনে আরিফের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হল, ভয় আর শান্তি দুটোই একসাথে। সে পালাতে পারত, কিন্তু সে পালানোর চেষ্টা করল না, কারণ হয়তো প্রথমবারের মতো কেউ তার কথা সত্যি শুনছিল। তুমি এখানে কেন আছো? আরিফ জিজ্ঞেস করল। মেয়েটি আশেপাশে দেখল।
তারপর সেই কবরের দিকে ইশারা করল। এটা আমার জায়গা। আরিফ নিচে সেই কবরের দিকে দেখল, আর তারপর তার দিকে। তার হৃদয়ে হঠাৎ একটা ব্যথা জেগে উঠল। তুমি এখানে একা থাকো? সে ধীরে থেকে জিজ্ঞেস করল। মেয়েটির চোখ কিছু মুহূর্তের জন্য নিচু হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় ধরে। তার কণ্ঠে এতটাই নিস্তব্ধতা ছিল যে আরিফের মন ভরে এলো। তার হঠাৎ মনে হল যে সে একা নয়, তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি হয়তো তার চেয়েও বেশি একাকী। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর আরিফ ধীরে থেকে বলল, আমার নাম আরিফ। মেয়েটি তার দিকে তাকালো এবং খুব ধীরে থেকে বলল, সায়রা। তার নাম শুনে যেন হাওয়াও এক মুহূর্তের জন্য থমে গেল। আরিফ প্রথমবারের মতো হালকা হাসল। ভালো নাম। সায়রাও হালকা হাসল, কিন্তু তার চোখের কষ্ট তখনও ওখানেই ছিল। তুমি রোজ আসবে? সে ধীরে থেকে জিজ্ঞেস করল। আরিফ না ভেবেই বলল, হ্যাঁ। তারপর এক মুহূর্ত থেমে বলল, যদি তুমি দেখা করো তবে অবশ্যই আসব। সায়রা প্রথমবারের মতো তাকে কিছুটা আলাদা চোখে দেখল, যেন কেউ অনেক সময় পর তাকে আপন বলেছে। সেই রাতে দুজনে খুব কম কথা বলল, কিন্তু যাই বলল তা মন থেকে বলল। যখন আরিফ যেতে লাগল তখন সে একবার পিছনে ফিরে দেখল। সায়রা সেখানেই দাঁড়িয়েছিল, সেই শান্ত হাসির সাথে, কিন্তু তার চোখে এখন এক হালকা চমক ছিল। এখন এই সিলসিলা রোজগার হয়ে গেল। সারা দিন আরিফ চাই যতটাই ক্লান্ত হোক না কেন, সন্ধ্যা হতেই তার মনে এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়ে যেত, যেন কেউ তাকে ডাকছে। আর তারপর সে কিছু না ভেবেই সেই কবরস্থানের দিকে রওনা হতো। এখন সেই রাস্তাটা তার কাছে ভয়ঙ্কর লাগত না, বরং মনে হতো যেন সে নিজের কারোর কাছে যাচ্ছে। সায়রা এখন আর শুধু একজন অপরিচিতা রইল না, সে তার অভ্যাস হয়ে গিয়েছিল। তার কথা, তার নীরবতা, তার হালকা হাসি, সবকিছু এখন আরিফের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সেই রাতেও আরিফ দ্রুত পায়ে এগিয়ে কবরস্থানে পৌঁছাল। যেই সে সেই জায়গায় পৌঁছাল, সায়রা আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। আজ দেরি হয়ে গেল, সায়রা হালকা হাসির সাথে বলল। আরিফ একটু হাসল। কাজ বেশি ছিল, কিন্তু মন তো এখানেই ছিল। সায়রা কিছুই বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। তার চোখে আজ অন্য কিছু ছিল, যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। দুজনে কিছুক্ষণ নীরব হয়ে বসে থাকল। তারপর আরিফ ধীরে থেকে জিজ্ঞেস করল, সায়রা, তুমি সবসময় এত চুপ কেন থাকো? সায়রা দৃষ্টি নিচু করে নিল। কারণ যখন বলার মতো কেউ থাকে না, তখন মানুষ চুপ থাকা শিখে যায়। তার উত্তর শুনে আরিফের মনে হালকা চোট লাগল। কিন্তু এখন তো আমি আছি, সে ধীরে থেকে বলল। সায়রা তার দিকে তাকাল। তার চোখ কিছুটা ভিজে এলো। হ্যাঁ, এখন তুমি আছো। তার এই শব্দগুলো সরাসরি আরিফের হৃদয়ে পৌঁছাল। কিছু মুহূর্তের নীরবতার পর আরিফ সাহস জুগিয়ে জিজ্ঞেস করল, সায়রা, তোমার সাথে কি হয়েছিল? সায়রা কিছুক্ষণ চুপ থাকল। হাওয়া হালকা হারতা চলছিল। গাছের আওয়াজ যেন তার গল্প শোনার জন্য থেমে গেল। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল। আমিও কখনো তোমার মতো এক সাধারণ মেয়ে ছিলাম। আরিফ মন দিয়ে শুনছিল। আমারও একটা ঘর ছিল, মা বাবা ছিল, আর একটা স্বপ্ন ছিল। তার কণ্ঠস্বর হালকা কাঁপছিল। আমি খুব খুশি ছিলাম। তারপর একদিন আমার জীবনে কেউ এলো। আরিফ ধীরে থেকে জিজ্ঞেস করল, কে? সায়রার চোখে একটা কষ্ট ফুটে উঠল। যাকে আমি সবচেয়ে। সায়রা তাকে অনেক বেশি ভালোবাসত। এখন তার কণ্ঠস্বর ভেঙে আসছিল। সায়রা বলতে লাগল, সে আমার পৃথিবী হয়ে গিয়েছিল। আমি তার জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলাম, নিজের স্বপ্ন, নিজের মানুষ, সবকিছু। আরিফের চোখ ভিজে এলো। সায়রা আগে বলল, কিন্তু তার কাছে আমি শুধু সাময়িক একটা অবলম্বন ছিলাম। যখন তার আমাকে দরকার ছিল, সে আমার কাছে ছিল, আর যখন দরকার ফুরিয়ে গেল, সে চলে গেল। তার চোখ থেকে জল ঝরতে লাগল। কিছু না বলে, পিছনে না তাকিয়েই সে চলে গিয়েছিল। আরিফ আস্তে করে জিজ্ঞেস করল, তুমি তাকে আটকালে না? সায়রা একটু হাসল, কিন্তু সেই হাসি কষ্টে ভরা ছিল। যাকে চলে যেতে হয় সে কখনোই থামে না, আর যাকে থাকতে হয় তাকে আটকাতে হয় না। তার এই শব্দগুলো হাওয়ায় যেন প্রতিধ্বনিত হতে লাগল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর সায়রা ধীরে থেকে বলল, সেই দিনের পর আমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। বেঁচে থাকার কোনো কারণই বাকি ছিল না।
তার কণ্ঠস্বর এখন অনেক ধীর হয়ে গিয়েছিল। আর তারপর এক রাতে সব কিছু থেমে গেল। আরিফ বুঝতে পারল এরপর কি হয়েছে। সে কিছুই জিজ্ঞেস করল না। সায়রা তার দিকে তাকালো। তুমি কি ভয় পাচ্ছ? আরিফ মাথা নাড়ল। না, আমার শুধু তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। সায়রা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন সে আরিফের জবাবটা অনুভব করছিল। সায়রা আস্তে করে বলল, তুমি আলাদা। তুমি শোনো, বোঝো, আর তুমি ছেড়ে চলে যাও না। এটা শুনে আরিফের মনে কথাগুলো খুব গভীরভাবে লাগল। সে ধীরে ধীরে বলল, আমাকেও তো ছেড়ে যাওয়া হয়েছে, হয়তো এই জন্যেই আমি কাউকে ছেড়ে যেতে চাই না। দুজনেরই চোখ ভেজা ছিল, কিন্তু এইবার তাদের কষ্ট আলাদা ছিল না, এখন তা একই রকম হয়ে গিয়েছিল। সেই রাতে তারা অনেক কথা বলল, নিজেদের স্মৃতি নিয়ে, নিজেদের কষ্ট নিয়ে, আর সেই সব বিষয় নিয়ে যা তারা কখনো কাউকে বলেনি। ধীরে ধীরে তাদের একাকিত্ব একে অপরের অবলম্বন হয়ে উঠতে লাগল। যখন আরিফ উঠে যেতে লাগল, সে হঠাৎ সায়রাকে জিজ্ঞেস করল, যদি তুমি সেই মানুষটার সাথে দেখা করো তবে কি করবে? সায়রা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুই না। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? সায়রা আকাশের দিকে তাকাল। কারণ এখন তার ওপর আমার আর কোনো অভিযোগ নেই। কিছু মানুষ আমাদের ভেঙে ফেলার জন্য নয়, বরং আমাদের কিছু বোঝানোর জন্য আসে। সে আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল যে সত্যি ভালোবাসা কেমন হয় না। তারপর সে ধীরে ধীরে আরিফের দিকে তাকালো এবং বলল, আর হয়তো এখন আমি বুঝতে পারছি যে সত্যি ভালোবাসা কেমন হয়। আরিফের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল। সে কিছু বলতে পারল না। সেই রাতে যখন সে ফিরে যাচ্ছিল, তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। এখন সে শুধু সায়রার জন্য দুঃখিত ছিল না, বরং সায়রার প্রতি তার এক মায়া জন্মাতে শুরু করেছিল। এমন এক টান যা ধীরে ধীরে ভালোবাসায় বদলে যাচ্ছিল, আর সে নিজেও জানত না যে এই সম্পর্ক তাকে কতটা গভীরতায় নিয়ে যাবে। সময় যেন থমে গিয়েছিল। এখন আরিফের জীবন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটা দিন যেটা শুধু কেটে যেত, আর একটা রাত যেটা তাকে বেঁচে থাকার কারণ দিত। প্রতি রাতে সে সেই কবরস্থানে যেত, আর সায়রা তার জন্য অপেক্ষা করত। তাদের কথাবার্তা এখন আর শুধু কষ্টের মাঝে সীমাবদ্ধ ছিল না, এখন তাতে হাসিও ছিল, ছোট ছোট আনন্দও ছিল। সায়রা কখনো পুরনো গল্প শোনাত, আর আরিফ সেগুলো শুনে হাসত। কখনো আরিফ তার ছোটবেলার কথা বলত, আর সায়রা চুপচাপ শুনতে থাকত। কিন্তু এসবের মাঝে একটা জিনিস ধীরে ধীরে বদলে যাচ্ছিল, তাদের সম্পর্ক। এখন তা শুধু দুই একাকী মানুষের কথা ছিল না, এখন তা দুই হৃদয়ের অবলম্বন হয়ে গিয়েছিল। এক রাতে আরিফ বরাবরের মতো দ্রুত পায়ে সেখানে পৌঁছাল, কিন্তু আজ কিছু একটা অন্যরকম ছিল। সায়রা সেখানে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু তার হাসি উধাও ছিল। তার চোখ আজ আগের চেয়ে অনেক বেশি গভীর আর বিষণ্ণ লাগছিল। আরিফের মন হালকা ঘাবড়ে গেল। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আরিফ জিজ্ঞেস করল। সায়রা হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসি চোখে পৌঁছল না। হ্যাঁ, আমি ঠিক আছি, সে ধীরে থেকে বলল। কিন্তু আরিফ বুঝতে পারল কিছু একটা আছে যা সে লুকাচ্ছে। সে সায়রার পাশে বসে পড়ল। সায়রা, আমার কাছে কিছু লুকাও না। সায়রা কিছুক্ষণ চুপ থাকল। হাওয়া আজ কিছুটা ভারী ছিল, যেন সেও এই মুহূর্তটা অনুভব করছিল। তারপর সায়রা ধীরে থেকে বলল, আরিফ, যদি কোনোদিন আমি এখানে না আসি, তবে তুমি কি করবে? এটা শোনামাত্রই আরিফের হৃৎপিণ্ড যেন থেমে গেল। তার মানে? তার কণ্ঠস্বর কেঁপে গেল। সায়রা তার দিকে তাকালো, তার চোখে জল ছিল। মানে, যদি আমি চলে যাই, তবে তুমি কি করবে? আরিফ সাথে সাথে উঠে দাঁড়াল। এসব কি কথা বলছো তুমি? তার কণ্ঠে ভয় স্পষ্ট ফুটে উঠছিল। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে যেতে দেব না। সায়রার চোখ দিয়ে জল ঝরতে লাগল। কিছু জিনিস আমাদের চাইলে থেমে থাকে না আরিফ। আরিফ তার হাত ধরে ফেলল। আমি আবার একা হয়ে যেতে পারবো না। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি, আর এখন তুমি? সে আর বলতে পারল না। সায়রা আলতো করে তার হাত চেপে ধরল। আমি বুঝি। না, তুমি বোঝো না, আরিফ কাঁদতে কাঁদতে বলল। তুমি জানো না তোমার ছাড়া আমার কি হবে? সায়রা এখন আর নিজেকে আটকে রাখতে পারল না। আর তুমি জানো না আমি কি অনুভব করছি? দুজনের চোখ দিয়েই জল পড়ছিল। কিছুক্ষণ শুধু নীরবতা আর তাদের কষ্টটুকু ছিল। তারপর সায়রা ধীরে থেকে বলল, আমাকে যেতে হবে আরিফ। এই শব্দগুলো যেন আরিফের হৃদয়ে ছুরির মতো বিঁধল।
সে খুব নিচু গলায় জিজ্ঞেস করল, সায়রা আকাশের দিকে তাকাল। কারণ আমার সময় ফুরিয়ে আসছে। আমি এখানে অনেক বছর ধরে আটকে ছিলাম, হয়তো কোনো অপূর্ণ আবেগের কারণে। কিন্তু এখন সে থেমে গেল। আরিফ তার দিকে তাকাল। এখন কি? সায়রার চোখে এক হালকা চমক এলো, আর সেই সাথে গভীর কষ্ট। এখন আমি তোমার কারণে শান্তি পাচ্ছি। এটা শুনে আরিফের হৃদয় আরও ভেঙে গেল। তাহলে কি আমার সাথে থাকা তোমার শান্তির কারণ নাকি চলে যাওয়ার কারণ? আরিফের চোখ থেকে জল থামছিলই না। যেও না প্লিজ, আমি আর কিছুই চাই না, শুধু তুমি থেকে যাও। সায়রা আরিফের কাছে এলো, এতটাই কাছে যতটা সে আগে কখনো আসেনি। সে আলতো করে নিজের হাত আরিফের গালে রাখল। প্রথমবারের মতো আরিফ তার স্পর্শ অনুভব করল। সেটা ঠান্ডা ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত উষ্ণতা ছিল। তুমি খুব ভালো আরিফ, সায়রা বলল। তুমি আমাকে সেটা দিয়েছ যা আমি কখনো পাইনি, সত্যিকারের সঙ্গ। আরিফ তার হাত ধরে ফেলল। তাহলে আমাকে ছেড়ে কেন যাচ্ছ? সায়রার চোখ দিয়ে জল ঝরতে থাকল। কারণ কিছু সম্পর্ক চিরকালের জন্য হয় না, কিছু শুধু আমাদের বদলে দেবার জন্য আসে। হাওয়া বাড়তে লাগল, গাছগুলো জোরে জোরে দুলতে লাগল, যেন সময় নিজেই তাদের আলাদা করতে চলে এসেছে। সায়রার মুখ ধীরে ধীরে আবছা হতে লাগল। আরিফ ঘাবড়ে গেল। না সায়রা, প্লিজ যেও না। সে তাকে ধরার চেষ্টা করতে লাগল। কিন্তু তার হাত থেকে সব পিছলে যাচ্ছিল। আরিফ, সায়রার কণ্ঠস্বর এখন খুব ক্ষীণ হয়ে গিয়েছিল। তুমি এখন একা নও। আমি সব সময় তোমার সাথে থাকব, তোমার স্মৃতিতে, তোমার হৃদয়ে। সায়রা! আরিফ চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর হাওয়ায় হারিয়ে গেল। সায়রা ধীরে ধীরে পুরোপুরি মিলিয়ে গেল, আর সেখানে আবার সেই আগের মতোই নীরবতা রয়ে গেল। আরিফ ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে আকাশের দিকে তাকাল। তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। তার কণ্ঠস্বরে এখন আর কোনো রাগ ছিল না, শুধু একটা ভেঙে যাওয়া হৃদয় ছিল। সেই রাতে কবরস্থান আবার আগের মতোই হয়ে গেল, জনমানবহীন, নীরব। কিন্তু এখন সেই নীরবতার মাঝে একটা হৃদয়ে ভাঙার শব্দও ছিল। সেই রাতের পর সবকিছু বদলে গেল। কবরস্থান সেই একই ছিল, সেই একই ভাঙা কবর, সেই একই ঠান্ডা হাওয়া, সেই একই নীরবতা। কিন্তু এখন সেখানে সায়রা ছিল না। আরিফ পরের দিনও গেল, সেই একই জায়গায় বসল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকল। প্রতিটা হালকা হাওয়ায় তার মনে হচ্ছিল যেন সায়রার পায়ের শব্দ। প্রতিটা খসখস শব্দে সে তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। কিন্তু সে এলো না। সায়রা! সে ধীরে থেকে ডাকল, কিন্তু জবাবে শুধু নিস্তব্ধতা ছিল। সে নিজেকে বোঝাল, হয়তো আজ আসেনি, কাল আসবে। কিন্তু পরের দিনও একই হল, আর তার পরের দিনও। ধীরে ধীরে আরিফ বুঝতে পারল সায়রা সত্যি চলে গেছে, চিরকালের জন্য। সেই দিন সে সেই কবরের কাছেই বসেছিল, কিন্তু আজ তার চোখে জল ছিল না। হয়তো এই জন্য যে এখন চোখের জলও ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ধীরে থেকে বলল, তুমি বলেছিলে আমি একা নই, কিন্তু আজ আবার সেই একই শূন্যতা। তার কণ্ঠস্বর খুব ধীর ছিল। তুমি জানো, আমি তোমার সাথে বাঁচতে শিখে গিয়েছিলাম, আর এখন আবার একা বাঁচতে শিখতে হচ্ছে। কিছুক্ষণ সে চুপ থাকল, তারপর তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। কিন্তু এইবার তফাত আছে, এইবার আমার কাছে তোমার স্মৃতিগুলো আছে। সে হাত বাড়িয়ে সেই কবরটাকে আলতো করে ছুল, যেন সে সায়রার হাত ধরছে। দিন কাটতে লাগল। আরিফ এখনও প্রতি রাতে সেখানে যেত, কিন্তু এখন সে আর অপেক্ষা করত না। এখন সে শুধু বসত আর সায়রার সাথে কথা বলত, যেন সে এখনও ওখানেই আছে। আজ আমি কাজে একটা ভুল করে ফেলেছি। আজ খুব ক্লান্ত হয়ে গেছি। আজ বৃষ্টি হয়েছে, তোমার বৃষ্টি পছন্দ ছিল না। ধীরে ধীরে তার কথাগুলো অভিযোগ থেকে বদলে স্মৃতিতে পরিণত হল। এখন সে আর কাঁদত না, শুধু মাঝে মধ্যে তার চোখ ভিজে যেত, কিন্তু তার ঠোঁটে একটা হালকা হাসি থাকত। এক রাতে সে বরাবরের মতো বসেছিল,
হাওয়া ধীরে ধীরে বইছিল, আর হঠাৎ সে এক খুব ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল। আরিফ। তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। সে তৎক্ষণাৎ এদিক ওদিক দেখল। সায়রা? কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুক্ষণ সে চুপ থাকল। তারপর তার মুখে এক হালকা হাসি ফুটে উঠল। হয়তো তুমি সত্যিই এখানেই আছো। সে চোখ বন্ধ করে নিল এবং ধীরে থেকে বলল, আমি ঠিক আছি। সত্যি তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে গালে পড়ল, কিন্তু এইবার সেই চোখের জলে কষ্ট কম আর শান্তি বেহিছিল। কারণ সে জানত ভালোবাসা শেষ হয়ে যায় না, শুধু তার রূপ বদলে যায়। সায়রা এখন আর তার সামনে ছিল না, কিন্তু সে ছিল তার হৃদয়ে, তার প্রতিটা হৃৎস্পন্দনে, তার প্রতিটা স্মৃতিতে। আজও তাদের গল্প হাওয়ায় অনুভব করা যায়।